ঢুকে কিভাবে রেপ্লিকেশন করে সেটা তোমাদের আমি বলছিলাম। রেপ্লিকেশন করাতে কি হয়, হোস্টের কি ধরনের কি প্রবলেম হয়, ভাইরাস তো রেপ্লিকেশন করে ওরা সংখ্যা বৃদ্ধি করতেছে, মাল্টিপ্লিকেশন করতেছে, কিন্তু এতে হোস্টের কি প্রবলেম? আর কি দেহটা বিদীর্ণ করে ফেলে একদম, আর হোস্টের ডিএনএ নষ্ট করে দেয়। হ্যাঁ, হোস্টের ডিএনএটাকে ব্যবহার করেই কিন্তু ওরা হচ্ছে ওদের মাল্টিপ্লিকেশনটা করে। ওরা যে একটা থেকে দুইটা ডিএনএ হয়, ডিএনএ যে এটিসি যে কম্পোনেন্ট লাগে সেই কম্পোনেন্টটা ওরা কোথায় নেয়? মাল্টিপ্লিকেশন জন্য যে ওদের যে রিসোর্স লাগে সেই রিসোর্সটা হচ্ছে হোস্টের সেল থেকে গ্রহণ করে ওরা হচ্ছে মাল্টিপ্লিকেশন করে। তাহলে কি কি ধরনের সেলের মধ্যে প্রবলেম ইফেক্ট হয়? সাধারণত হচ্ছে 4 ধরনের ইফেক্ট দেখা যায়, 4 ধরনের প্রবলেম দেখা যায়। ভাইরাল ইনফেকশনস অফ এ সেল ক্যান লিড টু ডিফারেন্ট আউটকামস। কি কি আউটকামস আছে? একটা হচ্ছে অ্যাবর্টিভ ইনফেকশন, হোয়ার দ্য ভাইরাস থ্রু ইনফেক্ট দ্য সেল গেটস এলিমিনেটেড ডিউ টু দ্য ডিফেন্স স্ট্র্যাটেজিস অফ দি সেল। কি হয়, ভাইরাস ধরতে ইনফেক্টেড সেল যে অ্যাবর্টিভ ইনফেকশন বলে হচ্ছে যখন যেখান দিয়ে ঢুকে মানে অ্যাটাচমেন্ট হয় তারপর পেনিট্রেশন হয়, সেখান দিয়ে যে ঢুকে সেখানে তো কি সেলের হচ্ছে একটা ইমিউনিটি থাকে, সেই ইমিউনিটি ডিফেন্স যে স্ট্র্যাটেজি যে মেকানিজমটা আছে সেটাকে হচ্ছে ধ্বংস করে দেয়। হচ্ছে ওটাকে হচ্ছে, কারণ ওটা ধ্বংস করলেই তো ওরা ঢুকতে পারবে। যদি ওখানে ইমিউনি সেল থাকে এবং সেটা যদি ডিফেন্স করে ভাইরাস মারতে পারে তাহলে তারা ঢুকতে পারবে না। যখন ইমিউনি সেল হচ্ছে ইমিউনিউ সিস্টেম যেটা হচ্ছে আমাদেরকে বডিকে রক্ষা করে, সেটা যখন ফেলিওর হয় তখনই হচ্ছে একটা ভাইরাস একটা হোস্টের সেলের ভিতরে হচ্ছে পেনিট্রেট করতে পারে, সেটাকে হচ্ছে নষ্ট করে দেয়। The infection leads to latent infection, which can continue to be latency and stay as persistent infection or later lead to productive infection। যে একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত বলছিলাম যে ভাইরাস যখন মাল্টি রেপ্লিকেশন শুরু করে একটা সার্টেন সময় পর্যন্ত ভাইরাসের যে ইনফেকশন করছে, ভিতরে কিন্তু ভাইরাস আছে, এটা হচ্ছে ঘুমন্ত অবস্থায় অল্প অল্প করে ইনফেকশন করে ওরা মাল্টিপ্লিকেশন করছে, সেটা হচ্ছে আমরা বাইরে থেকে বোঝা যায় না, অনেক সময় ডায়াগনোসিস ধরা পড়া যায় না। এই যে এই একটা সময় থাকে, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে ভিতরে এই লেটেন্সি পিরিয়ড থাকতে থাকতে এরা এমন একটা শক্তিশালী স্টেজ হয়, দীর্ঘদিন মানে শক্তিশালী স্টেজ হয়ে এটা হচ্ছে বাইরে বের হয়ে আসে যখন হচ্ছে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়ে যায়, অথবা হচ্ছে দেখা যাচ্ছে যে লেটেন্সি পিরিয়ড লং টাইম থাকতে থাকতে ওইটা সেলের ভিতরে একটা এমন সময় হয় পারসিস্টেন্ট লং টাইম থেকে যায়, ওদের তো কোনো মেডিসিন বা কোনো ভ্যাকসিন দিয়ে সেটাকে হচ্ছে অনেক সময় এটাকে কভার করা যাচ্ছে না, দীর্ঘ সময় এরা থেকে যাচ্ছে। যেমন হচ্ছে কি যে ইদানিং যে কোভিড দেখা যাচ্ছে যে নতুনের যে কোভিড স্ট্রেন বলতেছে যে দেখবা বিভিন্ন পেপার টেপারেও আসতেছে, কোভিড মানুষের ভিতরে ঢুকতেছে, মানুষ বুঝতে পারছে না, একটা সার্টেন সময় পর্যন্ত ওরা লোকজন বুঝে, আগে যেমন হয়তো কাশি হতো গলা ব্যথা করতো এগুলো এখন ধরা পড়ছে না, কি করতেছে ভিতরে ভিতরে ওরা হচ্ছে লাংসকে ক্ষতি করতেছে, যখন হচ্ছে সিভিয়ার অক্সিজেন শর্টেজ হচ্ছে তখনই হচ্ছে আমরা টের পাচ্ছি। এবং দেখা যাচ্ছে যে টের পাওয়ার পরে কি হচ্ছে, হয়তো জ্বর কাশিটা ভালো করা হলো কিন্তু ভাইরাস যে ক্ষতিটা করে যায় সেটা হচ্ছে যে রোগ সুস্থ হয়ে গেছে, কোভিড মুক্ত হয়ে গেছে, কিন্তু তারপরে হঠাৎ করে মরে যাচ্ছে এবং সেই মোর্টালিটি রেটটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে? ওরা হচ্ছে এই যে দীর্ঘ সময় লেটেন্সি থাকে, লেটেন্সি থেকে হচ্ছে ভিতরে ভিতরে ইনফেকশনটা বাড়ায় দিছে, বাড়ায় করছে, তারপরে যখন ভাইরাস আমরা মুক্ত করার পরে ওই দীর্ঘদিন থাকার পরে যে ইনফেকশন করছে সেই ইনফেকশনটা আর বডি কোনোভাবেই হচ্ছে রিকভার করতে পারছে না মেডিসিন দ্বারা, হুট করে লোকজন মারা যাচ্ছে। এই ধরনের প্রবলেম কিন্তু এখন দেখবা যে পেপার টেপার বলতেছে যে হঠাৎ করে মানুষ মারা যাবে, ডাক্তার বুঝার আগেই পেশেন্ট মারা যাচ্ছে, এগুলো হচ্ছে ভাইরাসে করে। হচ্ছে প্রোডাক্টিভ ইনফেকশন, দি ইনফেকশন ক্যান লিড টু সেল ডেথ অ্যান্ড রিলিজ অফ ভাইরাস পার্টিকেলস অর বিকাম পারসিস্টেন্টলি ইনফেক্টেড উইথ কন্টিনিউয়াস রিলিজ অফ ভাইরাস পার্টিকেলস উইদিন সেল ডেথ। কি করতেছে, যেটা বললাম প্রোডাক্টিভ ইনফেকশন কোনটাকে বলতেছে, যখন হচ্ছে সেলটাকে একেবারে ড্যামেজ করে দিতেছে, একদম মৃত হয়ে যাচ্ছে সেলটা, মৃত হয়ে যাওয়ার পরে কি হচ্ছে ভাইরাসটা হচ্ছে রিলিজ হচ্ছে, বাইরে বের হয়ে আসতেছে, বের হয়ে এসে নতুন একটা সেলকে আক্রমণ করতেছে, সেটাকে বলা হচ্ছে প্রোডাক্টিভ ইনফেকশন। ভাইরাস নিজেদের মাল্টিপ্লিকেশন সাকসেসফুলি করার পরে কমপ্লিট, কারণ অনেক সময় হয় কি ভাইরাস রেপ্লিকেশন করতেছে কোনো একটা মাঝখানে রেপ্লিকেশন ধাপে সেটা ধরা পড়তেছে, তখন মেডিকেশন দ্বারা সেটা হচ্ছে ভাইরাসটাকে ধ্বংস করে দিলে কিন্তু সেটা হচ্ছে পুরোপুরি একদম 100% ইনফেকশন করতে পারতেছে না। কখন প্রোডাক্টিভ ইনফেকশন করে, যখন হচ্ছে ওরা ওদের রেপ্লিকেশনটা পুরোপুরি কমপ্লিট করে সেলটাকে ধ্বংস করে মেরে ওরা হচ্ছে ভাইরাসের পার্টিকেলটা সেলের ভিতর থেকে বের হয়ে আসে, বাইরে বের হয়ে এসে নতুন কি হয়তো কি একটা সেল ছিল সেখান থেকে 10টা 20টা সেল তৈরি হয়েছে, ভাইরাসের পার্টিকেল তৈরি হয়েছে, 20টা বের হয়ে আবার 20টা সেলকে ওরা অ্যাটাক করবে, আগে ছিল একটা এখন 20টা হয়েছে রেপ্লিকেশন, আবার 20টা সেলকে অ্যাটাক করবে। এই যে সেলটাকে মেরে বা ধ্বংস করে ওরা যে বাইরে বের হয়ে আসে সেটাকে বলতে হচ্ছে প্রোডাক্টিভ ইনফেকশন। একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস কি জিনিস? দি ইনফেক্টেড সেল আন্ডারগোজ প্রলংড সেল ডেথ দেয়ারবাই প্রিভেন্টিং দ্য স্প্রেড অফ ইনফেকশন। অ্যাপোপ্টোসিস হচ্ছে এই যে তোমার অ্যাপোপ্টোসিস কিন্তু একটা বডির একটা আমাদের নর্মাল একটা প্রসেস কি নর্মাল প্রসেস,
যখন হচ্ছে আমাদের বডিতে যে তোমার ডেড সেলগুলো তৈরি হচ্ছে, প্রোগ্রাম ডেড সেল যেটা বলছিলাম যে অটোফেগের মাধ্যমে যে সেলটা হচ্ছে মরে মানে বডি থেকে হচ্ছে বের করে দিচ্ছে, সেটাকে হচ্ছে অ্যাপোপ্টোসিস বলে। তো আমাদের যখন কি ভাইরাস ইনফেক্টেড সেলটা কি ওই যে সেলটা যে ডেথ হয়েছে ভাইরাসের মাধ্যমে, সেল ডেথ হওয়া থেকে যদি এরকম কন্টিনিউয়াস সেল ভাঙতে থাকে, ডেথ হতে থাকে, মরতে থাকে, তাহলে কি হবে, একটা সময় হচ্ছে বাড়তে থাকবে, বড় রকমের ডিজিজ হবে। কিন্তু আমাদের বডির মধ্যে যদি অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে কিছু কিছু সেল আছে যেগুলো হচ্ছে কি ইমিউনি সেল সমৃদ্ধ, স্ট্রং ইমিউনি সেল সমৃদ্ধ, ওই সেলগুলো কি করতেছে, এই যে সেলটাকে ভাঙতেছে, প্রোডাক্টিভ ইনফেকশন স্টেজের ক্ষেত্রে কি করতেছে, সেলটাকে ভেঙে ভেঙে অনেকগুলো ডেড সেল তৈরি করতেছে। যদি এই ডেড সেলগুলো হচ্ছে অ্যাপোপ্টোসিস, আমাদের যে সেল আছে সেই সেল যদি অ্যাপোপ্টোসিস প্রসেসটা হচ্ছে আমাদের বডি কিছু সেল থাকে, সেই সেলগুলা যে সেলগুলা ড্যামেজ হয়ে যায় অথবা হচ্ছে মৃত সেলগুলাকে হচ্ছে বক্ষণ করে ফেগোসাইটোসিস প্রক্রিয়া বা অটোফেগোসিস প্রক্রিয়ায় বক্ষণ করে ভিতরে নিয়ে কি করে ওরা নতুন সেল বা মাইক্রো নিউট্রিয়েন্ট করে হচ্ছে এটা বডিতে রিলিজ করে। যদি এই প্রসেসটা আমাদের বডির মধ্যে থাকে তাহলে ভাইরাস ইনফেকশন করেও খুব বেশি একটা বডিতে প্রবলেম তৈরি করতে পারে না, প্রিভেন্টিং দ্য স্প্রেড অফ ইনফেকশন। অ্যাপোপ্টোসিসটা বুঝতে পারছো? অ্যাপোপ্টোসিস হচ্ছে একটা প্রোগ্রাম সেল ডেড যেটা হয় আমাদের বডির ভিতরে, যেটা যে ভাইরাস ইনফেকশন করে যেটা করতেছে, সেলটাকে ডেড মেরে ফেলতেছে বা ধ্বংস করতেছে, সেই ডেড সেলটা যদি আমাদের যে আরো কিছু সেল থাকে যেগুলো ইমিউনো সেল সমৃদ্ধ, বিশেষ করে আমি বলবো লিউকোসাইটের কথা বলবো, লিম্ফোসাইটের কথা বলবো, হোয়াইট ব্লাড সেল যেটা, সেই ব্লাড সেলটা যদি হচ্ছে অ্যাপোপ্টোসিস মানে কি, যেটা বললাম যে ফেগোসাইটোসিস প্রক্রিয়া অথবা হচ্ছে অটোফেগোসাইটোসিস প্রক্রিয়া যদি ওই ডেড সেলটাকে হচ্ছে রিমুভ করতে পারে বডি থেকে, তাহলে বডির যে ইনফেকশনটা সেই ইনফেকশন রেটটা হচ্ছে কমাতে পারে। এবং অ্যাপোপ্টোসিস প্রসেসের মাধ্যমে কিন্তু ভাইরাল যে পার্টিকেলগুলো বের হয়, ভাইরাস পার্টিকেলগুলোও কিন্তু ওরা অ্যাপোপ্টোসিস প্রসেসের মাধ্যমে ধ্বংস করতে পারে। ফেগোসাইটোসিস প্রসেস তো তোমরা জানো বোধহয়, জানার কথা, জানো না ফেগোসাইটোসিস প্রসেসটা? জি ম্যাম জানি। ফেগোসাইটোসিস সেল ভিতরে কিভাবে নেয়, সেলটাকে প্রথম হচ্ছে অ্যাটাচ করে অ্যান্টিজেনের সাথে বা ভাইরাস ব্যাকটেরিয়াল সেলের সাথে, তারপরে কি হয় ওটাকে ভিতরে একটা গর্ত তৈরি বেকুল তৈরি করে ভিতরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর বিভিন্ন এনজাইমের সিক্রেশনের মাধ্যমে সেটাকে হচ্ছে ধ্বংস করে দেয়। এই অ্যাপোপ্টোসিস প্রসেসটা হচ্ছে এই ফেগোসাইটোসিস প্রসেসের মানে ফেগোসাইটোসিসটা ওই ওয়ান কাইন্ড অফ অ্যাপোপ্টোসিস বলা হয়। যখন হোয়াইট ব্লাড সেলের ভিতরে হয় তখন হচ্ছে সাধারণত লিম্ফোসাইটগুলোই হচ্ছে অ্যাপোপ্টোসিস প্রসেসে বেশি অ্যাক্টিভ। বুঝতে পারছো তাহলে? ভাইরাস হচ্ছে কি করবে, সেলের ভিতরে ঢুকবে, সেলকে হচ্ছে বিভিন্ন ধাপে ধাপে স্টেজে স্টেজে ইনফেকশন করবে, কি করবে ওরা নিজে যখন রেপ্লিকেশন করতে যাবে তখন হচ্ছে ভাইরাসের সেলটাকে হোস্টের সেলকে ধ্বংস করবে। যখন হচ্ছে আবার আমাদের বডির যখন ইমিউনি সেলগুলো অ্যাক্টিভ থাকে তখনও কিন্তু আবার ভাইরাস সেলকে হচ্ছে অ্যাপোপ্টোসিস প্রসেসের মাধ্যমে হচ্ছে ইনফেকশন রোধ করতে পারে। আমাদের যেমন ইনফেকশন হচ্ছে আমাদের ইমিউনি সিস্টেমটা হচ্ছে তাদের অটোমেটিক সেল প্রসেসিং এর মাধ্যমে আবার আমাদের বডিকে ইনফেকশন মুক্ত করতে পারে। তবে এখানে অবশ্যই একটু কিছু কথা থাকে যে এক একজনের ইমিউনিটি এক এক রকম থাকে, যাদের ইমিউনিটি স্ট্রং থাকে তাদের ডিজিজ কম হয়, তাদেরও কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাস অ্যাটাক করে, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় স্ট্রং ভাইরাসকেও ইমিউনি সেল দ্বারা হচ্ছে ডিফেন্স করতে পারে। আবার অনেকের উইক ইমিউনিটি থাকে, তখন দেখা যাচ্ছে সিম্পল ভাইরাসও যদি আক্রমণ করে তাহলেও সে ইনফেক্টেড হয়ে যায়। অ্যাপোপ্টোসিস প্রসেসটা হচ্ছে কার কেমন স্ট্রং ইমিউনিটি আছে, কে কেমন খাওয়া দাওয়া করছে, কার কেমন জন্ম হিস্ট্রি, সবকিছু মিলে হচ্ছে অ্যাপোপ্টোসিস প্রসেসটা হচ্ছে অ্যাক্টিভ হয়। তাহলে ভাইরাস অফ ইফেক্টস অফ ভাইরাস ইন দি সেল কি কি বোঝা গেছে তো? জি ম্যাম। অনেক সময় কিন্তু এটাও হয় বডির ভিতরে ইমিউনিটি সেল থাকে না, কিন্তু যদি কোনো ভাইরাস ইনফেকশন করে তখন ওই ভাইরাসটা বা ওই অ্যান্টিজেনটা হচ্ছে ইমিউনি স্টিমুলেন্ট হিসেবে কাজ করে। ওই স্টিমুলেন্টের প্রসেসের মাধ্যমেও অনেক সময় হচ্ছে সেল ডেথ বা যে প্রোগ্রাম আমাদের যে কিছু সেল ইমিউনি সেল তৈরি হয় কিন্তু করে এই অ্যাপোপ্টোসিস প্রসেসের মাধ্যমে কিন্তু সেই ভাইরাসটাকে ধ্বংস করে। এটা অনেক সময় না, মোস্ট অফ দ্য টাইম, বিশেষ করে যে আমরা যে ভ্যাকসিনটা নিচ্ছি, ভ্যাকসিনটা কেন নিচ্ছি, আমাদের বডির ভিতরে কিন্তু সেই ভাইরাসটা নাই, কিন্তু ভ্যাকসিনটা নিচ্ছি, নেওয়ার পরে হচ্ছে একটা হচ্ছে সেই ভাইরাসের একটা পার্টিকেল ঢুকানো হচ্ছে, তখন ওই ভাইরাস পার্টিকেলের প্রণোদনায় অথবা হচ্ছে কি বলবো উৎসাহিত করে আমাদের বডির ইমিউনিটিকে তৈরি করে রাখতেছে। এটা কিন্তু একটা অনেকটা অ্যাপোপ্টোসিস প্রসেসের মতোই, কিন্তু এটা হচ্ছে আমরা হচ্ছে আর্টিফিশিয়াল এটা নিজেরা ক্রিয়েট করে এটা গ্রহণ করছি। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম আমরা তো ভ্যাকসিন নিচ্ছি, কিন্তু ম্যাম ভাইরাসটা তো প্রতিনিয়ত মিউটেশন ঘটাচ্ছে, তাহলে একই ভ্যাকসিন কিভাবে কার্যকরী? এখন এটা তো বলতেছে যে সবসময় সবটাই কাজ হচ্ছে না, তো ভাইরাস যত মিউটেশন করুক, যে তোমাদের আগে বলছিলাম যে বায়োটাইপ সেরোটাইপ একটা ব্যাপার থাকে, তো দেখা যাচ্ছে যে যখন মিউটেশন করতেছে হয়তো তখন একটা এক রকমের বায়োটাইপ ছিল, তখন কি হচ্ছে দুই নাম্বার প্যাথোজেনেসিসটা গ্রহণ করে দ্বিতীয় বায়োটাইপ গ্রহণ করতেছে।
তখন কিন্তু তোমার ডিজিজটা হলেও তুমি কি ডিজিজের সিভিয়ারিটিটা কম হবে। কারণ কেন কম হবে? তোমার দুইটা হয়তো অ্যান্টিজেন ছিল, কিন্তু অলরেডি একটা অ্যান্টিজেনের এগেনস্টে তোমার ইমিউনিটি তৈরি হয়ে গেছে, তখন কি দ্বিতীয়টা বাকি রয়ে গেল। দ্বিতীয়টার জন্য হয়তো যেটা হচ্ছে, এটা যেটা এখন যেটা হচ্ছে যে দ্বিতীয়টার যে অ্যান্টিজেনটা রয়েছে সেটা হয়তো অতটা সিভিয়ারিটি করতে পারবে না, হয়তো তোমার ডিজিজ হবে, হয়তো জ্বর হবে, তোমার কোভিড হয়েছে, কিন্তু এটা অ্যাজাম করা হয় যে অতটা সিভিয়ারিটি হবে না। যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলছেন একটা কথা যে কোভিড ভ্যাকসিন নিলেই কিন্তু করোনা ভাইরাস আক্রমণ করবে তেমন কোনো কথা নাই। করোনা ভাইরাস আক্রমণ করবে কোভিড ভ্যাকসিন নিলেও, তবে মৃত্যুর রেটটা কমে আসবে। কেন কমে আসবে? যেটা বললাম যে মিউটেশন করে হয়তো করছে, কিন্তু আমার কিন্তু অলরেডি যদি দুইটা অ্যান্টিজেন ভাইরাসের ভিতর থেকে থাকে, একটা অ্যান্টিজেনের জন্য আমার ইমিউনিটি বডির ভিতরে এখন তৈরি করা আছে ভ্যাকসিনের মাধ্যমে, আর একটা অ্যান্টিজেন যেটা আমরা মিউটেশন করে হয়তো হয়েছে ওটার এটা নাই, বডিতে নেয়, তখন কি একটা অ্যান্টিজেন তখন অত সিভিয়ার ভাবে ইফেক্ট নাও করতে পারে, মর্টালিটি রেটটা কমে আসবে। কিন্তু মেন তো মানুষ তো মরবে, এখন কবে মরবে না মরবে যায় না, কিন্তু এটা হচ্ছে একটা ডিফেন্সের একটা দিক। এটা হয়তো একটা সময় আসবে, এখন যেমন তোমার এখন তো ভাইরাস মিউটেশন তো রেগুলার কন্টিনিউয়াসলি ঘটাচ্ছে, আর এটা তো নতুন জিনিস। এখন আমি তো 2 বছর পরে 3 বছর পরে কোন স্ট্রেনটা আসবে এটা তো আমি এখন বলতে পারছি না। এখন যে স্ট্রেনটা আছে সেই স্ট্রেনটা দিয়ে হচ্ছে এখন ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, হয়তো 2 3 4 5 বছর পরে তখন যদি সেরোটাইপ 5 রকম সেরোটাইপ চলে আসে, দেখা যাবে যে 5 রকমের সেরোটাইপ দিয়ে ভ্যাকসিন তৈরি করছে, তখন ওটা আরো বেশি কার্যকর হবে। প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে কিন্তু এভাবেই করে, বুঝতে পারছো? আমিনুল আমিন, জি ম্যাম। জি ম্যাম। এই জন্য কিন্তু অনেকের কিন্তু তোমার নেওয়ার পর ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু কোভিড আক্রমণ করতেছে, যে যেটা বলা হচ্ছে যে নতুন স্ট্রেন যে মিউটেশন করে হচ্ছে সেটা হয়তো করছে, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতে মানুষ মরবেই, আর পুরো হচ্ছে তোমার প্রোটেক্টিভ ক্ষমতা অনেক বেশি থাকবে। এবারে দেখছো ইউরোপে কিন্তু তোমার গতবারের মতোই কিন্তু হচ্ছিল, কিন্তু সিভিয়ারিটি আটকিয়ে দিছে, এটা এজাম করা হচ্ছে অনেকটা হচ্ছে ভ্যাকসিনের কল্যাণে। যেটা বলতেছিলাম ভাইরাল প্যাথোজেনেসিস, প্যাথোজেনেসিস মানে হচ্ছে কি রূপ তৈরি করার যে প্রসেসটা, ভাইরাস কিভাবে হচ্ছে রূপ তৈরি করে, এটা অলরেডি আমি বলেই ফেলছি, যেভাবে হচ্ছে কি করে ভাইরাস তো রেপ্লিকেশনের মাধ্যমে সেলকে ধ্বংস করে তৈরি করে, এরা কিভাবেই করে তারপর একটু তোমরা একটু পড়ে নিও কি কি আছে এখানে। দি ভাইরাল প্যাথোজেনেসিস স্টার্টস উইথ দি এন্ট্রি অফ ভাইরাস ইন দি হোস্ট ফলোড বাই প্রাইমারি রেপ্লিকেশন এন্ড ভাইরাল স্প্রেডস ইন দি হোস্ট। যেটা বলেছিলাম রেপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে ভাইরাল প্যাথোজেনিসটা শুরু হয়। ভাইরাস এন্টার দ্য হোস্ট আইদার থ্রু ভার্টিক্যাল ট্রান্সমিশন অর বাই হরিজন্টাল ট্রান্সমিশন। ভার্টিক্যাল ট্রান্সমিশন কি, হরিজন্টাল ট্রান্সমিশন কি, তোমরা পড়বা এটা সংজ্ঞা নেট দেখে, আমি তারপর মুখে বলে দিচ্ছি। ভার্টিক্যাল ট্রান্সমিশন কোনটা, যেটা হচ্ছে প্যারেন্টস থেকে হচ্ছে অফস্প্রিং এ যায়, সেটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। ডিজিজ ট্রান্সমিশনের ক্ষেত্রে হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন হচ্ছে বাবা মার কাছ থেকে সন্তানের কাছে যে প্যাথোজেনটা বা যে অ্যান্টিজেনটা ট্রান্সফার, সেটাকে বলে ভার্টিক্যাল ট্রান্সমিশন। আর হরিজন্টাল ট্রান্সমিশন হচ্ছে একজনের থেকে আরেকজনের কন্টাক্টে যেটা হচ্ছে, অথবা এনভায়রনমেন্ট থেকে কন্টাক্টে যেটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে হরিজন্টাল ট্রান্সমিশন। এটা হচ্ছে আমি তোমাদের বাংলায় বুঝিয়ে দিলাম, তোমরা ইংলিশের সংজ্ঞা পড়ো, যদি পরীক্ষাতে আসে ভার্টিক্যাল ট্রান্সমিশন কাকে বলে, হরিজন্টাল ট্রান্সমিশন কাকে বলে, তোমরা যেন লিখতে পারো। আর এটা ডিজিজের জন্য খুব ইম্পর্টেন্ট, ডিজিজ কিভাবে ট্রান্সমিট হয়, সাধারণত দুইভাবে ট্রান্সমিট হয়, একটা ভার্টিক্যাল ট্রান্সমিশন, একটা হরিজন্টাল ট্রান্সমিশন। Virus replicates at the primary site of entry and in fish it could be gills, gut or integument. নরমালি কি হয়, ভাইরাস যে সেলের ভিতরে প্রবেশ করে সেখানে হচ্ছে ওরা রেপ্লিকেশন স্টার্ট করে এবং সেখান থেকে ইনফেকশন শুরু হয়। এবং ফিশের ক্ষেত্রে কি হয়, ফিশের সাধারণত হচ্ছে গিল দিয়ে, আমি আগেও তোমাদেরকে বলছি ফিশ হচ্ছে ওয়াটার এক্সচেঞ্জ করে হচ্ছে গিলের মাধ্যমে, সেই গিলের মাধ্যমে হচ্ছে এই ওখানে ওরা হচ্ছে ওদের রেপ্লিকেশনটা স্টার্ট হয় এবং সেখান থেকে ওদের ইনফেকশন শুরু হয়। গাটে হতে পারে, যেহেতু হচ্ছে খাবারের মাধ্যমে গাট সিস্টেম হয়, অথবা হচ্ছে ইন্টিগুমেন্ট মানে কি স্কিনের মাধ্যমেও হতে পারে। ভাইরাস স্প্রেডস উইদিন দ্য হোস্ট থ্রু ব্লাড অর লিম্ফেটিক সার্কুলেশন এন্ড বেসড অন দ্য টিস্যু ট্রপসন অফ দি ভাইরাস। যেটা আগে বলেছিলাম সিস্টেমিক ইনফেকশনটা যেভাবে হয় সেভাবে হচ্ছে ভাইরাস স্প্রেড করতে পারে। হোস্ট ডিফেন্স রেসপন্স উড অলসো বি ইনিশিয়েটেড এন্ড ডিপেন্ডিং অন দ্য ইফেক্টিভনেস অফ দি ইমিউনি রেসপন্স। যেটা বলেছিলাম অ্যাপোপ্টোসিস প্রসেসটা কি হয়, এক একজনের ইমিউনিটির উপর ভিত্তি করে ডিফেন্স হবে, কার কেমন ইমিউনিটি আছে, কে কত স্ট্রং ভালো খাবার খাচ্ছে, কার জন্ম হিস্ট্রি কত ভালো, সেই অনুযায়ী হচ্ছে হোস্টের ডিফেন্স মেকানিজম তৈরি হয় এবং হচ্ছে ওই অনুযায়ী ইনফেকশন রেটটা হবে। ঠিক ফিশের ক্ষেত্রেও আমরা ফিশকে যত নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার দিব, ফিশের ইমিউনিটি তত ভালো হবে, ফিশ তত বেশি ইফেক্টিভলি সেই ডিজিজটাকে কন্ট্রোল করতে পারবে। কিন্তু ইন কেস অফ পুর ওয়াটার কোয়ালিটি অথবা হচ্ছে যদি ভালো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ খাবার না দেয়, ব্যালেন্স ডায়েট সম্পর্কে খাবার না দেয়, সেই মাছ অতি সহজে হচ্ছে আক্রান্ত হবে।
and viral infection in the fish could lead to any of the following outcomes. কি কি আউটকাম হতে পারে? নো ক্লিনিক্যাল ডিজিজ অ্যান্ড এলিমিনেশন অফ দি ভাইরাস, যেটা আমি বলেছিলাম যে লেটেন্সি পিরিয়ড থাকবে, যদি আমার ইমিউনিটি ভালো হয় লেটেন্সি পিরিয়ডে ভাইরাস শেষ, অ্যাপোপ্টোসিস প্রসেসের মাধ্যমে ভাইরাসটা শেষ হয়ে যাবে এবং মরে যাবে, তখন আমাদের কোনো ডিজিজই হবে না যদি ডিফেন্স স্ট্রং হয়। নো ক্লিনিক্যাল ডিজিজ বাট এস্টাবলিশড অফ পারসিস্টেন্ট ইনফেকশন, কোনো সাইন হবে না, লেটেন্সি পিরিয়ডে কোনো সাইন হবে না, কিন্তু দীর্ঘদিন থাকবে হিউম্যানের ভিতরে। আর যদি ইমিউনিটি স্ট্রং হয় সেখানে হচ্ছে কি হবে, ওই হোস্টের ভিতরে হচ্ছে ডিজিজ তৈরি করবে না, কিন্তু সেই ডিজিজ আক্রান্ত ফিশটা যদি নতুন কোনো ফিশের জন্ম দেয় সেক্ষেত্রে কি হতে পারে, ওদের যে নিউবর্ন ফ্রাইয়ের ভিতরে কিন্তু সেটা চলে যেতে পারে ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে। হয়তো মাছের ইমিউনিটি ভালো ছিল, তাদের ক্লিনিক্যাল সাইন প্রকাশ পায়নি, কিন্তু তার নিউবর্নের ভিতরে চলে গেলে, এটা একটা হতে পারে। অথবা হচ্ছে এমনও হতে পারে যে ওই ফিশটা হয়তো ঘোরাঘুরি করছে, তার কাছ থেকে হরিজেন্টাল ট্রান্সমিশন করে যদি এটা ছোঁয়াচে হয় পাশের ফিশের ভিতরে, মানে জাস্ট লাইক ক্যারিয়ার হিসেবে সেই ফিশটা হয়তো কাজ করছে। অথবা এমন হতে পারে যে একটা হোস্টের ভিতরে একরকম, হয়তো কি রুই মাছের ভিতরে ওই ভাইরাসটা ইনফেকশন তৈরি করতে পারলো না, কিন্তু কাতলা মাছের ভিতরে ঠিকই ইনফেকশন তৈরি করতে পারবে, তখন রুই মাছটা ক্যারিয়ার হিসেবে কাজ করলো, সেটাও হতে পারে। অথবা হতে পারে কি ডেভেলপমেন্ট অফ ক্লিনিক্যাল ডিজিজ অ্যান্ড ডেথ অফ দি ফিশ, ডিজিজ তৈরি করবে, ফিশ মারা যাবে। ডেভেলপমেন্ট অফ ক্লিনিক্যাল ডিজিজ বাট রিকভারি অফ দি হোস্ট অ্যান্ড ইলিমিনেশন অফ দি ভাইরাস, ডিজিজ তৈরি করবে, আবার হচ্ছে রিকভারি করতে পারে, আবার রিকভারির মাধ্যমে কি হচ্ছে ভাইরাসটা ইলিমিনেশন করা সম্ভব। ডেভেলপমেন্ট অফ ক্লিনিক্যাল ডিজিজ, রিকভারি অফ দি হোস্ট বাট পারসিস্টেন্ট অফ দি ইনফেকশন, হয়তো ডিজিজ হলো, ইনফেকশন তৈরি করলো এবং হচ্ছে সেটা থেকে হচ্ছে আমরা ফিশটাকে হয়তো কিনা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে সেটাকে রোগ মুক্ত করলাম, ইনফেকশনটা মুক্ত করলাম, কিন্তু দেখা গেল যে ওই ইনফেকশনটা হচ্ছে ফিশের ভিতরে রয়ে গেল, যেটা হচ্ছে অ্যাজ এ ক্যারিয়ার ফিশ হিসেবে, ক্যারিয়ার হিসেবে কাজ করছে। ওই ফিশের ভিতরে কোনো ডিজিজ হচ্ছে না, কিন্তু সে ক্যারিয়ার হিসেবে হয় ভার্টিক্যাল ট্রান্সমিশন অথবা হরিজন্টাল ট্রান্সমিশনের ক্যারিয়ার হিসেবে কাজ করছে। ঠিক আছে, কি কি ধরনের আউটকাম হতে পারে ভাইরাস একটা ফিশকে ইনফেক্ট করলে? আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হওয়া উচিত কয় রকমের সিনারি হতে পারে। সাধারণত 5 রকমের সিনারিও হয়। একটা হবে ডিজিজ ইনফেকশন থাকবে, ভাইরাস থাকবে কিন্তু সেটা সাইনও প্রকাশ পাবে না এবং ওটা ভালো হয়ে যাবে আমাদের ইমিউনিটি দ্বারা। আরেকটা হতে পারে কি কোনো সাইন থাকবে না কিন্তু তাদের ভিতরে লং টাইম থাকবে এবং তারা ক্যারিয়ার হিসেবে কাজ করবে অন্য ফিশের ভিতরে, সেটা হচ্ছে ট্রান্সমিট করার জন্য। আবার হচ্ছে কি ক্লিনিক্যাল সাইনে হবে, ফিশ মারা যাবে সিভিয়ার ক্ষেত্রে, আবার ক্লিনিক্যাল সাইন হবে সেটা আবার মেডিকেশন দ্বারা রিকভার করা সম্ভব, অথবা হচ্ছে মেডিকেশনের প্রয়োজন নেই, হয়তো ডিজিজ হয়েছে বডির ইমিউনিটি দ্বারা ভালো হয়ে গেছে। আরেকটা হবে ডিজিজ হয়েছে রিকভারি করছি কিন্তু ডিজিজ এটা ভাইরাসটা ভিতরে রয়ে গেছে, সে ক্যারিয়ার হিসেবে কাজ করছে। সাধারণত হচ্ছে 5টা সিনারিও হতে পারে। ঠিক আছে, যতটুকু পড়ালাম এটুকু বাদ, আমি একটু দ্রুত তোমাদের আরেকটা চ্যাপ্টারে চলে যাবো এখন। কয় রকমের ভাইরাল ডিজিজ পড়াইছিলাম, যে কয় রকমের ভাইরাল ডিজিজ হয় অ্যাকর্ডিং টু দ্য জেনেটিক কম্পোজিশন। অ্যাকর্ডিং টু জেনেটিক কম্পোজিশন কয় রকমের ভাইরাল ডিজিজ হয়? বলো, কথা বলো, শুনতে পাচ্ছ তোমরা আমাকে? হ্যালো হ্যালো, ম্যাম শুনতে পাচ্ছি। কয় রকমের হয় অ্যাকর্ডিং টু দ্য জেনেটিক কম্পোজিশন? ভাইরাল ডিজিজ কয় রকমের? কে বলবা? ফারিয়া ম্যাম বলো। 2 রকমের। সিনথিয়া না, ফারিয়া বলো, ফারিয়া আক্তার বলো তো কয় রকমের? 2 রকমের ম্যাম। কি কি 2 রকমের বলো? মনে নাই, এই জন্যই তো বলতেছিলাম। জেনেটিক কম্পোজিশন কয় রকমের? কেন মনে থাকে না? মনে থাকতে হবে। আমি যে এত পেঁচাল পারি, এত কথা বলি তোমাদের সাথে। ম্যাম 2 রকমের। হ্যাঁ বলো ফারিয়া, 2 রকম কি কি বলো? ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। হ্যাঁ, এটা না পারার কি হলো বলো? মনে থাকে না, মনে পড়ে না। শুনে আসছিলাম এটাই হবে কি। 2 রকমের জেনেটিক কম্পোজিশন, তো 2 রকম, একটা হচ্ছে ডিএনএ, একটা আরএনএ। আমি তো বলেই দিছি তোমাদের, আনসার তো 80% বলে দিছি। জেনেটিক কম্পোজিশন মানে কি, ডিএনএ এবং আরএনএ হচ্ছে জেনেটিক কম্পোজিশন। এই ডিএনএ আরএনএ জেনেটিক কম্পোজিশন, এর উপর ভিত্তি করে ভাইরাস 2 রকম হয়। কোন রকমের থাকে সেটা ভিত্তি করে 2 রকম, একটা ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস। তো কিছু কমন, জন্য বুঝতে পারি। ঠিক আছে, বুঝতে পারো নাই, হুট করে এরকম ই করতে হবে, সহজ জিনিসগুলো আনসার না করতে পারলে হবে না।
যাই হোক, ডিএনএ ভাইরাস, ফিশের কি কি ধরনের ডিএনএ ভাইরাস হয় আমরা কিছু এক্সাম্পল পড়বো, কিছু সিমটম পড়বো। মেইনলি হচ্ছে জানবা হচ্ছে ডিএনএ ভাইরাসের নামটা কি, কি কি ধরনের ফিশের হয়, এবং হচ্ছে পজিটিভ এজেন্টটা কি। পজিটিভ এজেন্ট মানে কি, প্যাথোজেনটা কোন প্যাথোজেন দ্বারা সেটা হয়, সেটার নাম। ডিএনএ ভাইরালিটিস অফ ফিশের একটা ইম্পর্টেন্ট হচ্ছে কোইকার্প হার্পিস ভাইরাস। এটা একটা ডিজিজের নাম, কোইকার্প হার্পিস ভাইরাস। এটা হয় হচ্ছে এই ভাইরাসটার নামও হচ্ছে কোইকার্প হার্পিস ভাইরাস ডিজিজ। সংক্ষেপে যদি বলি KHV বলে, KHV বলে। কই থেকে কে আসছে, হার্পিস থেকে এইচ আসছে, ভি ভাইরাস থেকে বি আসছে। কই কার্প হার্পিস ভাইরাস সাধারণত হচ্ছে বেশিরভাগই হচ্ছে কার্প জাতীয় ফিশারি এই কই কার্প হার্পিস ভাইরাসটা হয়। এটা কি জিনিস তাহলে, কই কার্প হার্পিস ভাইরাস কজেস মাস মর্টালিটি ইন কমন কার্প এন্ড কই ইন মেনি কান্ট্রিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। সাধারণত হচ্ছে কমন কার্প জাতীয় মাছের বেশি হয় এবং হচ্ছে কই মাছের হয়। কই মাছও ওয়ান কাইন্ড অফ সিপ্রিনিড গ্রুপের ফিশ। কই মাছ এবং কমন কার্প এর এই ডিজিজটা ওয়ার্ল্ড ওয়াইডই হয়। বেসড অন ইটস প্যাথোজেনিক ইফেক্ট ইন ফিশ, ইট হ্যাজ অলসো বিন টার্মড কার্প ইন্টেস্টিনাল নেপ্রিটিস এন্ড গিল নেক্রোসিস ভাইরাস। বেসড অন দ্য প্যাথোজেনিক ইফেক্ট ইন ফিশ, এটাকে আরো দুইটা নামে বলা হয়। এটা কি বলা হয়, এরপর ইম্পর্টেন্ট দুইটা টার্ম। যদি বলা হয় যে কই কার্প হার্পিস ভাইরাসের আর অল্টারনেটিভ আর একাধিক নাম কি, তখন বলবো হচ্ছে কার্প ইন্টেস্টিনাল নেপ্রিসিস এন্ড গিল নেক্রোসিস ভাইরাস। এটা হচ্ছে কোথায় হয় এই ডিজিজটা, এই সিমটম গুলো কোন জায়গায় হয়, বডির কার্পের এবং কোয়ের কোন জায়গায় হয়, এটার উপর ভিত্তি করে কার্প ইন্টেস্টিনাল নেপ্রিসিস বলে অথবা হচ্ছে গিল নেক্রোসিস ভাইরাস বলে। সাধারণত হচ্ছে গিলের ভিতরেই এদের ইনফেকশন রেটটা বেশি দেখা যায়। সিমটম কি হতে পারে, ইনফেক্টেড ফিশ এক্সিবিট লেথার্জি, সেপারেট ফ্রম দ্য সোল এন্ড গেদার দ্য ওয়াটার ইনটেড অফ, এটা তোমরা পড়বা, আমি এত কিছু পড়বো না, বলবো না। হেমোরেজ অন দি স্কিন, বেস অফ ফিন্স, এগুলো পড়বা, আমি এগুলো আমি বলতেছি না। দেয়ার আর কারেন্টলি নো ওয়াইডলি অ্যাপ্লাইড কন্ট্রোল মেথড ফর কোই হার্পিস ভাইরাস। কোনো সেরকম ধরনের কোনো কন্ট্রোল মেথড নাই। বিভিন্ন জায়গায় ভ্যাকসিন টেকসিন তৈরি করে চেষ্টা করা হয়েছে, কোনোটাই ফ্রুটফুলি সাকসেসফুল হয়নি। কিন্তু সিমটম দেখি আমরা ফিগারের মধ্যে, দেখো আমি বলেছিলাম যে গিলের ভিতরে এটা বেশি হয়। দেখো এখানে হচ্ছে এগুলো কি মিরর কার্ভ, এগুলো এটা হচ্ছে কমন কার্ভ। দেখো বেশিরভাগই গিলগুলা হচ্ছে কি অবস্থা, গিল পচে গেছে। এগুলো কিন্তু হচ্ছে তোমার মরিবান ফিশ থেকেই সংগ্রহ করা হয়েছে। বুঝতে পারছো, দেখি বোঝা যাচ্ছে যে এটা কেন গিল নেক্রোসিস ডিজিজ বলা হয়েছিল, শুধু এই গিলের সিমটম। দেন আরেকটা ভাইরাস হচ্ছে ইরিডো ভাইরাস। ইরিডো ভাইরাস এটা কি কজেটিভ এজেন্ট কি, ইরিডো ভাইরাস হচ্ছে ডিজিজের নাম। কজেটিভ হচ্ছে ইরিডো ভাইরাস হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ সিভিয়ার ডিজিজ এন্ড ইকোনমিক লস ইন ফার্ম ফুড। ইরিডো ভাইরাস ডিজিজের নামও আর হচ্ছে ভাইরাসের নামও হচ্ছে ইরিডো ভাইরাস, ডিএনএ সমৃদ্ধ ভাইরাস। মাস মর্টালিটি করে ইনফেক্টেড হোস্ট। ইরিডো ভাইরাস আর রিপোর্টেড ফ্রম এ নাম্বার অফ অর্নামেন্টাল ফিশেস সাচ এস ড্রপ, গুরামি, খুলিশা। দেন হচ্ছে অরেঞ্জ ক্রোমাট, বেশিরভাগই তার মানে কি ইরিডো ভাইরাসটা হচ্ছে এটা বেশিরভাগই হচ্ছে অর্নামেন্টাল ফিশে হয়। এছাড়া অর্নামেন্টাল ফিশ ছাড়া হতে পারে যেমন যে আফ্রিকান ল্যাম্প্রে, এগুলো কমার্শিয়াল ফিশ, এগুলোর ভিতরেও হতে পারে, তবে বেশিরভাগই হচ্ছে অর্নামেন্টাল ফিশ থেকে আইসোলেট করা হয়েছে। সিমটমস কি, সিমটমস তোমরা হিস্টোলজিক্যাল সায়েন্স অফ ইউনিভার্স ইনফেক্টেড উইথ এ সিস্টেমিক অ্যাপিয়ারেন্স, আমি কিছু পড়বা, আমি আর বলবো না। দেখো আমি একটু সিমটম ফিগারের মাধ্যমে দেখাই। এটা হচ্ছে কি সিবাস, কমার্শিয়াল ফিশ সিবাস, আর এটা হচ্ছে ড্রপ গুরামি, এটা হচ্ছে অর্নামেন্টাল ফিশ। কি হয় দেখো, এই দেখো নিচের পেটের দিকে খেয়াল করো কি হয়েছে, এখানে হচ্ছে ঝুলে গেছে, এখানে হচ্ছে ঝুলে গেছে। এইখানে হচ্ছে সিমটম কি হয়, বেশিরভাগই ইউডি ভাইরাসের ইনফেকশন হচ্ছে, বিশেষ করে অর্নামেন্টাল ফিশের ক্ষেত্রে এই বডির যে লোয়ার পার্টটা হচ্ছে ভেন্ট্রাল সাইডটা হচ্ছে ঝুলে যায়, এখানে হচ্ছে তোমার এখানে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে, এই জায়গাটা হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়েছে। আর ইন কেস অফ সিবাস দেখো যে বাইরে ফিনের এদিকে কিছু হচ্ছে, বডিটা হচ্ছে ডিসকালার, একদম ব্ল্যাক টাইপের ব্ল্যাকিশ কালার হয়ে গেছে, এই ফিনের এদিকে একটু সাদা সাদা স্পট দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিবাস। আর মোস্ট অফ দা এর ক্ষেত্রে হয় হচ্ছে গুরামে, ড্রপ গুরামে ইউডি ভাইরাসের প্রচুর ইনফেক্টেড হয়, নিচের দিকে এরকমই হয়, পানি জমে হয়ে যায়। দেন হচ্ছে 3 নাম্বারটা ইপিজেটিক হেমাটোপয়েটিক নেক্রোসিস ভাইরাস। নেক্রোসিস ডিজিজের নাম হচ্ছে এই ইপিজেটিক হেমাটোপয়েটিক নেক্রোসিস, আর ডিজিজের নাম হচ্ছে ইপিজেটিক হেমাটোপয়েটিক নেক্রোসিস ভাইরাস। তখন হচ্ছে দেখো হেমোরেজিক নেক্রোসিস ভাইরাস, এটা হচ্ছে পজিটিভ এজেন্ট, ইপিজেটিক হেমাটোপয়েটিক নেক্রোসিস ভাইরাস। এ সিস্টেমিক ইরিডো ভাইরাস, এটা ওয়ান কাইন্ড অফ ইরিডো ভাইরাস, যেটা আগের পড়ছিলাম, এটা ইরিডো ভাইরাস গ্রুপেরই নন ইনভেলপড ইরিডো ভাইরাস।
হোস্ট রেঞ্জ কি বিভিন্ন রকমের হচ্ছে কমার্শিয়াল ফিশের হয়, রেইনবো ট্রাউটের হয়, রেড ফিন হয়, দেন হচ্ছে মসকিটো ফিশ হয়, বিভিন্ন রকমের সিলভার পার্টস, অনেক রকমের কমার্শিয়াল ফিশের এটা হয়। সিমটম কি তোমরা পড়বা, আমি তোমাদেরকে সিমটম যেমন না ক্লিনিক্যাল সাইন, গ্রস সাইন, সুডেন অ্যাবডোমেন। দেখো বডির ভিতরে যে লাল লাল স্পট, কমার্শিয়াল ফিশের ক্ষেত্রে খুব লাল লাল, যে দেখো মনে হচ্ছে দেখে দুইটা দাগ, দেখে মনে হচ্ছে এখানে কোনো কিছু কামড় দিছে, বিট করছে, এরকম পুরো বডির মধ্যে হতে পারে। আর হচ্ছে ইন্টারনাল সাইন দেখো, এই দেখো লিভার, এটা হচ্ছে কি লিভার, এই যে বড় অংশটা দেখো, লিভারের মধ্যে কি হয়, এই ভাইরাসের, এটা শুধু ইউরিডি মানে কি বলবো, এইটা না, যে কোনো রকম ইউরিডি ভাইরাসের একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে মাছটাকে যদি সেকশন করো, ক্রস সেকশন করো, এই লিভারটা দেখো, পুরো লিভারটা কি সাদা সাদা স্পট না, বোঝা যায়? বুঝতে পারো দেখে তোমরা? লিভারের ভিতরে দেখো, পুরো লিভারটার ভিতরে সাদা সাদা স্পট দেখো, ফোটা 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 স্পট। এটা ভাইরাল ডিজিজের একটা প্রমিনেন্ট সিমটম। ব্যাকটেরিয়াল ভাইরাল ডিজিজের পার্থক্য অনেক সময় এটা প্রমিনেন্ট দেখা এরকম, এটা কিন্তু তোমার নরমালি ব্যাকটেরিয়াল ডিজিজে এই এরকম সিমটম থাকে না, এই ফোটা 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 ফোটা, এটা ভাইরাল ডিজিজের ক্ষেত্রে হয়। ঠিক আছে, দেন হচ্ছে কি সিস্টিস ডিজিজ ইজ কজড বাই ইউডি ভাইরাস, এটা ওয়ান কাইন্ড অফ ইউডি ভাইরাস। কি সিমটম তোমরা পড়বা, এটা ছবি টবি নাই এখানে। মেইনলি হচ্ছে ভাইরাল ডিজিজ গুরুত্ব দিবা হচ্ছে, এখানে 4টা আমি ডিজিজ পড়াইছি, অন্যান্য ভাইরাল ডিজিজগুলো হচ্ছে ডিজিজের নামটা পড়বা, কি পজিটিভ এজেন্টটা কি, মানে ভাইরাসটার নাম কি সেটা পড়বা। আর কিছু কিছু ইম্পর্টেন্ট সিমটম, অনেকগুলো করে সিমটম দেওয়া থাকবে, যেমন হচ্ছে সব মাছে ডিজিজ হলে আস্তে আস্তে মুভমেন্ট করবে, উল্টাপাল্টা মুভমেন্ট করবে, কিছু হেমোরেজ হবে, এগুলো না, এগুলো জানবা, অবশ্যই জানবা, সব ফিশের ক্ষেত্রে সব এগুলো কমন সিমটম, কিন্তু প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কিছু সিমটম থাকে, যেমন বললাম যে ইউডি ভাইরাসের ক্ষেত্রে লিভারে ফুটা 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 দাগ থাকবে। তারপর হচ্ছে কোই কার্ভ ভাইরাসের ক্ষেত্রে কি হবে, গিলের ভিতরে যে গিল পচানো একটা রোগ, পুরো গিলের ভিতরে, মানে ইম্পর্টেন্ট কিছু সিমটম হচ্ছে, সেগুলো তোমরা হচ্ছে মাথায় রাখবা। আমি তোমাদের সবই পড়াবো, কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট বুঝে বুঝে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, দেন হচ্ছে ডিএনএ ভাইরাস গেল, এখন একটু আরএনএ ভাইরাসে যাবো আমরা। স্টপ করি। কারো কোনো কিছু বলার আছে? এই যে যতক্ষণ পড়াইলাম এতক্ষণ ডিএনএ ভাইরাস, আমি একটু শর্টলি পড়াচ্ছি, তোমরা একটু ব্রডলি পড়ে নিবা। ম্যাম তার মানে আমরা ওই যে সিমটমের ক্ষেত্রে শুধু স্পেশাল যে সিমটমটা ওটা একটু ভালো করে পড়বো। এটা ভালো করে পড়বা, তোমাদের তো অনেকগুলো সিমটমই থাকবে, কিন্তু তোমরা মূল কোন সিমটমটা, আমি তো তোমাদেরকে মানে শুধু মুখস্থ না, আমি চাচ্ছি প্র্যাকটিক্যালি তোমরা যেন ডিজিজটা ডায়াগনোসিস করতে পারো। ফিল্ডে গেলাম, তোমাদেরকে একটা মাছ দিল, মাছটা মরে গেছে, তুমি যেন মাছটাকে উপর দিয়ে দেখে বলতে পারো এটা সম্ভব, তোমাকে তো একটা পারসেপশন তো করতে হবে যে হ্যাঁ এটা এই ডিজিজ, এই ভাইরাস দ্বারা হয়েছে অথবা ব্যাকটেরিয়া দ্বারা হয়েছে। তুমি যদি ক্রস সেকশন করো, আমি যেটা বললাম লিভারের মধ্যে ফুটা ফুটা দাগ এরকম দেখলে তুমি কিন্তু অ্যাজাম্পশন করতেই পারো এটা সম্ভবত ভাইরাস দ্বারা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু তুমি অ্যাজাম্পশন করতেই পারো, অ্যাজাম্পশন করে তখন তুমি যদি প্রাইমারি অ্যাজাম্পশন করতে পারো সিমটম দেখে, তাহলে কিন্তু তুমি গ্রস মানে ডিটেলসে যেতে পারবা, মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে যেয়ে কাজ করতে পারবা। ঠিক আছে, তখন জি তখন ম্যাম। তুমি কি করবা, তখন তুমি ব্যাকটেরিয়াল মেথডে যাবে না, তখন তখন তুমি ভাইরাল মেথডে সেটাকে আইসোলেশন করে সেটাকে হচ্ছে চিনতে চেষ্টা করবা। ঠিক আছে, এজন্য হচ্ছে ওই দেখবা সব ডিজিজের ভিতরে মাছ খাচ্ছে না, মাছ স্লো হয়ে গেছে, মাছ উল্টে পড়তেছে, এগুলো থাকবে, মাছ মারা যাবে থাকবে, কিন্তু হচ্ছে গ্রস মূল সাইন কোনটা, সেই সাইনটাকে বেশি গুরুত্ব দিবা তোমরা। আর ভাইরাস কোথায়, আর কারো কোনো কিছু বলার আছে? বলা থাকলে আমাকে বলো। শেয়ার করতে যাচ্ছি। ঠিক এরকমই কিছু আরএনএ ভাইরাস আছে, আরএনএ ফিনফিশ ভাইরাল ডিজিজ, শুধু ফিনফিশেরটা আমরা কালকে হচ্ছে তোমাদের দেখাবো, সেলফিশটা। এই সপ্তাহে আমি তোমাদের শেষ করব, ওই ভাইরাল ডিজিজটা শেষ করব। বুধবার দিন ক্লাস অফ তোমাদের না? বুধবার দিন ক্লাস অফ, বুধবার দিন বন্ধ না? বুধবারে বন্ধ না মঙ্গলবারে বন্ধ, কোন দিন বন্ধ? মঙ্গলবারে মেবি ম্যাম। মঙ্গলবার ম্যাম। আচ্ছা, তার মানে কালকে সোমবার পরশুদিন বন্ধ, তার মানে বুধবার ক্লাসটা হবে তোমাদের। আজকে 28 তারিখ, কালকে 29 তারিখ, পরশুদিন। ম্যাম বুধবারে আপনার কোনো ক্লাস নাই?
ক্লাস না কে বলছে? কে বললো কথাটা? ম্যাম আমি বৃষ্টি। কেন বুধবার ক্লাস নাই কেন? ম্যাম শিডিউলে নাই। শিডিউলে এখন না থাক, তারপরে তোমাদের ক্লাস আমি শিফট করেছি বুধবারের দিন। ও আচ্ছা ম্যাম। বুধবারের দিন শিফটের এখন কেন? শুরু থেকেই হচ্ছে, তাহলে নাই কিভাবে বলো? হ্যালো, যেটা বলতেছিলাম, আরএনএ ভাইরাল ডিজিজ। কি কি ধরনের আরএনএ ভাইরাল ডিজিজ ফিশের হয়? একটা হচ্ছে ইনফেকশাস প্যানক্রিয়াটিক নেক্রোসিস ভাইরাস, সংক্ষেপে এটাকে আইপিএন বলে। এগুলো কিন্তু অনেক সময় এব্রিভিয়েশন এক্সামে আসে, শুধু ইয়ের এক্সামে না, তোমাদের জব সেক্টর এক্সামে কিন্তু তোমাদের আসে যে আইপিএন তে কি হয় অথবা আইপিএন ভি তে কি হয়, কোন গ্রুপের এই ভাইরাসটা কোন গ্রুপের ভাইরাস, এরকম। যেমন তোমার ডিএনএ তে পড়াইছিলাম, অনেকগুলো ভাইরাসের নাম বলছি, কিন্তু মোস্ট অফ দি ভাইরাস হচ্ছে লাস্টের 3টা ভাইরাস ইরিডিউ ভাইরাস গ্রুপের। আরএনএ ডিএনএ ভাইরাস কিন্তু ইরিডিউ ভাইরাস, এটা ওয়ান কাইন্ড একটা ভাইরাসের গ্রুপ, এবং এদের কিছু স্পেশাল কিছু ক্যারেক্টার থাকে। তোমাদের ক্যারেক্টার আমি পড়াই নাই, কিন্তু তোমরা যদি কখনো কারো ইন্টারেস্ট থাকে যে ইরিডিউ ভাইরাস কেন বললো, তখন একটু তোমরা নেট সার্চ করে পারবা। ইনফেকশাস প্যানক্রিয়াটিক নেক্রোসিস, এটা হচ্ছে ডিজিজের নাম, আর যে ভাইরাস দ্বারা হয় সেটা হচ্ছে ইনফেকশাস প্যানক্রিয়াটিক নেক্রোসিস ভাইরাস, এটা হচ্ছে পজিটিভ এজেন্ট। এটা হাইলি কন্টাজিয়াস ডিজিজ, এবং হচ্ছে এই আইপিএন ভি গ্রুপ ভাইরাসটা হচ্ছে বিনা ভিরিডি ভাইরাস। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভাইরাল গ্রুপ, ভাইরাল ফ্যামিলি এটাকে বলে, বিনা ভিরিডি গ্রুপের ভাইরাস, এবং হচ্ছে খুবই কন্টাজিয়াস। ইট এফেক্টস বোথ ওয়ার্ম ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার ফিশেস of freshwater and marine environment. IPNB enjoy a wide geographical distribution reported from America, Europe and Asia. Almost সারা ওয়ার্ল্ড থেকেই হচ্ছে আইপিএনবিটা পাওয়া গেছে, এবং হচ্ছে এই আইপিএনবিটা খুবই হচ্ছে কন্টাজিয়াস ভাইরাস। গ্রস সাইন কি? IPNB is characterized by sudden mortality with a progressive increase in severity. Mortality হবেই, affected fish die very quickly, খুব দ্রুত মারা যায়। In outbreaks, fish lose appetite, become lethargic and eventually disoriented. Some becomes acidic hemorrhages at the base of the fins are common. The IPN is transmitted both horizontally by viral uptake across the gills and by ingestion, and vertically via the egg. Horizontal transmission is
ইনকমপ্লিট ভার্টিক্যাল ভার্টিক্যাল ট্রান্সমিশন তোমাদেরকে বলছিলাম এর আগে, যেটা হচ্ছে কি প্যারেন্টস থেকে বাবা মার কাছে যায়। ফিশের ক্ষেত্রে কি হয়, প্যারেন্টস থেকে বাবা মা কিভাবে হয়, এগ হয়, এগের মাধ্যমে হচ্ছে ইমব্রাই হয়, তারপর হচ্ছে নতুন ফিশ হয়। তো তখন কিভাবে হয়, প্যারেন্টস থেকে হচ্ছে প্যারেন্ট ফিশ থেকে সেটা হচ্ছে এগের ভিতরে যায় এবং এগ যখন ইমব্রাই হয় সেটার ভিতরে প্রবেশ করে। আবার এটা এই ডিজিজটা হচ্ছে হরিজন্টালি ট্রান্সমিশন হতে পারে, দুই ভাবেই হয়, ভার্টিক্যালি ট্রান্সমিশন হয় অথবা হচ্ছে হরিজন্টাল ট্রান্সমিশন হয়। দি ভাইরাস শোজ স্ট্রং survival in open water conditions and can survive a wide range of environmental parameters. ওপেন ওয়াটার কন্ডিশনে হচ্ছে এই ভাইরাসগুলো হচ্ছে লং টাইম সার্ভাইভ করতে পারে, খুব স্ট্রং, এদেরকে একটু কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। প্রিভেনশন কি, প্রিভেনশন মেথড ইনক্লুড অ্যাভয়েডেন্স অফ ফার্টিলাইজড এগস ফ্রম আইপিএনভি ক্যারিয়ার ব্রুড স্টক। যদি কোনো ব্রুড স্টকের ভিতরে হচ্ছে এই ডিজিজটা দেখা যায় তখন হচ্ছে ওই ব্রুড স্টক থেকে নেক্সট জেনারেশন না করে, মানে প্যান্ড ফিশ হিসেবে সেটাকে ব্যবহার না করাই হচ্ছে বেটার। কারণ হচ্ছে যেটা হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবেই ট্রান্সমিশন হয়। বেস্ট হচ্ছে সারফেস ডিসইনফেকশন অফ এগস টু রিডিউস ট্রান্সমিশন রেট কমাবে ট্রান্সমিশন রেট, কিন্তু পুরোপুরি সংক্রামক থাকবে না। যদি তোমার জেনেটিক্সের ভিতরে ঢুকে যায়, জেনেটিক্যালি এটা ঢুকে যায়, তাহলে হচ্ছে এটা কন্ট্রোল করা হচ্ছে খুব ডিফিকাল্ট। ভ্যাকসিনেশনও কাজ করতে পারে, এটা কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে ভ্যাকসিনেশনও কাজ করে। Control of loss during outbreaks involves reduced stocking densities and dropping water temperature. সাধারণত ইন কেস অফ প্রিভেনশনের ক্ষেত্রে হচ্ছে যদি হচ্ছে স্টকিং ডেন্সিটি, এটা শুধু এই ডিজিজ না, সব ধরনের ডিজিজের ক্ষেত্রে স্টকিং ডেন্সিটি কমাইলে অনেক সময় হচ্ছে আউটব্রেক কমানো সম্ভব হয়। স্টকিং ডেন্সিটি বেশি হলেই সেখানে হচ্ছে ইন্টেন্সিভ কালচারে কিন্তু ডিজিজ একটা বড় প্রবলেম। এবং যদি ওয়াটার টেম্পারেচারটা কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে কিছুটা হচ্ছে প্রিভেনশন করা সম্ভব হয়। দেন হচ্ছে আরেকটা হচ্ছে ভাইরাল নার্ভাস নেক্রোসিস ভাইরাস। ডিজিজের নাম হচ্ছে ভাইরাল নার্ভাস নেক্রোসিস, আর ভাইরাসের নাম হচ্ছে ভাইরাল নার্ভাস নেক্রোসিস ভাইরাস। এখানে হচ্ছে বি দিলেই হচ্ছে পজিটিভ রিজন হয়ে যাবে। এটা কি হবে, এটা ঠিক করে আসলে নোটটা তৈরি করা হয়নি আমার। এটা হচ্ছে হোস্ট ফিশ হচ্ছে এখন পর্যন্ত 30 রকমের ফিশ থেকে এই ডিজিজটা আইসোলেশন করা হয়েছে। গ্রস সিমটমস কি, গ্রস সিমটমস হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিস। এই হচ্ছে ভাইরাল নেক্রোসিস, নার্ভাস নেক্রোসিস। এই নেক্রোসিস, নার্ভাস নেক্রোসিস থেকে বোঝা যাচ্ছে এই ভাইরাসটা হচ্ছে মূলত হচ্ছে ফিশের যে ব্রেন আছে, ব্রেনেই বেশি ইনফেকশন করে, ফিশের ব্রেন টিস্যুগুলো যে আছে সেখানে, এই জন্য হচ্ছে নার্ভাস নেক্রোসিস। তো কি করা হয়, নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটিস তৈরি করে। এই ডিজিজের বড় সিমটম হচ্ছে নিউরোলজিক্যাল, তার মানে এই ভাইরাসটাকে যদি আমরা আইসোলেট করতে যাই তখন হচ্ছে ব্রেন থেকে যদি তুমি স্যাম্পল না, ব্রেন থেকে স্যাম্পল নিলেই তুমি হচ্ছে এটা কালচার করা অনেক ইজি হয়ে যাবে। আর এছাড়া কি কি অ্যাবনর্মালিটিস থাকতে পারে, সুইমিং এবং হচ্ছে হুইলিং মুভমেন্ট থাকবে। হুইলিং মানে কি, তোমার যে আছে না গাড়ির চাকা যেরকম ঘুরে রাউন্ড রাউন্ড এরকম ঘুরে ঘুরে যে হয়, সেটা হচ্ছে সুইমিং, লিডিং টু মাস মর্টালিটিস অফ ইয়াং ফিশ। দি লেশনস অফ দ্য ডিজিজ ডেভেলপস ইন ব্রেন এন্ড রেটিনা, যেটা বললাম হচ্ছে ব্রেনের ভিতরে হচ্ছে নার্ভাস সিস্টেমের ভিতরে এরা হচ্ছে বেশি ইনফেকশন করে এবং হচ্ছে ওই নার্ভাস সিস্টেম থেকে রেটিনা চোখের মধ্যে আসতে পারে। দি ক্লিনিক্যাল সাইন্স নোটিস দ্য ডিজিজ ইনক্লুডস অ্যাবনর্মাল সুইমিং বিহেভিয়ার, পেল কালার, অ্যানাপসিস, সুইমিং ব্লাডার, এইগুলো থাকবে। Histologically, the larvae are characterized by vacuolation of cells of nervous system, retinal, তার মানে হচ্ছে লার্ভির ভিতরে এটা করতে পারে, এটা হচ্ছে ভার্টিক্যালি ট্রান্সমিট হতে পারে। যদি হচ্ছে প্যারেন্ট ফিশের ভিতরে থাকে এটাও ভার্টিক্যালি, হরিজন্টাল ট্রান্সমিশন তো হয়, ভার্টিক্যাল ট্রান্সমিশনও হতে পারে। দেন আরেকটা ইম্পর্টেন্ট ভাইরাল ডিজিজ হচ্ছে স্প্রিং ভিরেমিয়া অফ কার্প। সংক্ষেপে বলা হচ্ছে স্প্রিং ভিরেমিয়া অফ কার্প ভাইরাস। এটা হচ্ছে পজিটিভ এজেন্ট, এসবিসিবি সংক্ষেপে। এটা কিন্তু একটা খুবই একটা ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, বিশেষ করে বাংলাদেশ এবং হচ্ছে আমাদের যে এই কার্প জাতীয় ফিশের ভিতরে এটা হয় খুব। ক্লিনিক্যালি ইনফেকশন পড়বা, আমি তোমার যাবো না বেশি, আমার এই 11:30টার সময় একটা ক্লাস আছে, এই জন্য তাড়াহুড়া করছি। এই কতটুকু আছে কালকেটাই পড়বো, করাবো কালকে পড়ায় তোমাদেরকে হচ্ছে, কালকে হচ্ছে শেল ফিশে চলে যাব, ঠিক আছে? আমার এই 10:30 11:30 একটা ক্লাস আছে, শেষ করতে পারবো না এটা। তো ঠিক আছে, তোমার ক্লাসে কি কে কে আসো দেখি তো আজকে? ম্যাম শীটটা দিয়ে দিন।
হ্যাঁ শীট দিব আমি তোমাদেরকে আজকে দিয়ে দিব শীট শীট দিচ্ছি খালি নাকি পড়ছো তোমরা? রনি বাবু ক্লাসে এসছো? রনি, আজকে রনিকে দিয়ে শুরু করি। জি ম্যাম। তোমাকে একটা দায়িত্ব দিছি রনি, যে তোমাদের ফ্রেন্ডকে বলে দিছি আমার। জি ম্যাম, বলি তো ম্যাম, সবার সাথে আলোচনা করা হয়। ম্যাম হঠাৎ করে ক্লাসে কেন থাকেন আমি তো আসলে ভাবে। রনি বাবু তোমাকে একটা কাজ দিয়েছি, কাজ হচ্ছে আমাকে ফারহানা ম্যাডাম বললো আমি লেটেস্ট ক্যালেন্ডারটা আমি পাই নাই। ফারহানা ম্যাডাম 12 তারিখে নাকি 12 এপ্রিলটা টার্ম শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা বলতেছো 26 তারিখে। এটা একটু কনফার্ম করবা আসলে কি 26 তারিখ কিনা। জি ম্যাম 26 তারিখ এটা কনফার্ম। কনফার্ম না? আচ্ছা জি ম্যাম। তাহলে আমি কচ্ছপতিতে আগাই, কারণ আমি এভাবে একটু 12 তারিখে হলে আবার দ্রুত গতিতে যেতে হবে। মুনজিয়া ক্লাসে আছো? মুনজিয়া, মুনজিয়া ক্লাসে নাই? জি ম্যাম। রাকিব ক্লাসে আছো? রাকিব হাসান, রাকিব, রাকিব ক্লাসে নাই? শ্রাবণ ক্লাসে আছো? শ্রাবণ নাকি সারাবন তহুরা ক্লাসে আছো? সারাবন তহুরা ক্লাসে আছো নাকি নাই? সারাবন তহুরা ক্লাসে নাই? জেসমিন আক্তার জেরিন ক্লাসে আছো? জেরিন, ম্যাম আসি সারাবান তাহুরা। জেসমিন আছো? জেসমিন, রাকিব হাসান, আমি ক্লাসে আসছি ম্যাম। এতক্ষণ কোথায় ছিলা? এতক্ষণ ম্যাম ডিসকানেক্ট, মানে কথা বলতেছি কিন্তু শোনা যাচ্ছে না ম্যাম। জেসমিন আক্তার জেরিন ক্লাসে আছো? জেরিন, জেরিন, জেরিন নাই, রেসপন্স করো, না হলে কিন্তু আমি অ্যাবসেন্ট দিয়ে দিব। অর্পিতা ক্লাসে আছো? অর্পিতা গুহ, ইয়েস ম্যাম। দিগন্ত মজুমদার, ইয়েস ম্যাম। দিগন্ত তোমার কি প্রবলেম হয় বলো তো? তুমি মোস্ট অফ দি টাইম তুমি ক্লাসে থাকো না। ম্যাম আমার মাঝে মাঝে এখানে ওয়াইফাই কারেন্ট চলে যায়, তো আমি জয়েন দিতে পারি না। মানে ক্লাসে আমি জয়েন দিই কিন্তু মাঝখানে কারেন্ট চলে যায় হুট করে। আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম হয় অনেক সময়। বাসা কোথায় দিগন্ত? ম্যাম রংপুরে, রংপুরে মিঠাপুকুরে বাসা। আতাউল্লাহ খান ক্লাসে আছো? আতাউল্লাহ, ম্যাম পূজা পোদ্দার 50-85 আসছি। আতাউল্লাহ আছো? আতাউল্লাহ, আতাউল্লাহ নাই? ক্লাসে পাই না, এত অ্যাটেন্ডেন্স। আনিকা তাবাসসুম ক্লাসে এসো? আনিকা তাবাসসুম, ইয়েস ম্যাম। ম্যাম 50-89-80। ম্যাম আমি আসি, আনিকা তাবাসসুম। ঠিক আছে দেখছি। খায়রুল আছো? খায়রুল ইসলাম, খায়রুল, খায়রুল ক্লাস করেই না, ওকে তো আমি পরীক্ষা দিতে দিবই না, আমি একদিনও ক্লাসে পাই নাই। খায়রুল আজিম, খায়রুল ইসলাম, যে খায়রুল ইসলাম, খায়রুল আজিম আছো ক্লাসে? আজিম, খায়রুল আজিম, খায়রুল আজিম নাই ক্লাসে? খায়রুলদের কি প্রবলেম তাই আমি জানি না। তো ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। আমি কালকে ক্লাসে ভাইরাল লিস্টে শেষ করব। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।